আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো পর্যাবৃত্ত গতি বিগত 30 বছরে মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি তে আসা সকল প্রশ্ন আজকে আমরা তামা করে ফেলবো। লেটস স্টার্ট। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, দেখো সেকেন্ড দোলকের দোলনকাল কত? তো সেকেন্ড দোলক, দেখো নাম শুনে তুমি কি বুঝতে পারতেছো? নাম শুনে বুঝতে পারতেছো নিশ্চয়ই কোনো কিছু সেকেন্ডের সাথে রিলেটেড, তাই না? সেকেন্ড দোলক হচ্ছে যে তুমি কোনো একটা বস্তুকে, যে কোনো একটা দোলককে তুমি যদি ছেড়ে দাও, সেই দুলতে দুলতে যদি এখানে আসে এবং সেটা যদি 1 সেকেন্ড সময় লাগে, তখন সেটাকে আমরা সেকেন্ড দোলক বলি। ঠিক আছে? সো এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগে। এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড যদি সময় লাগে, এখান থেকে আবার এখানে ব্যাক করতেও 1 সেকেন্ড সময় লাগে। তাহলে টোটাল কয় সেকেন্ড সময় লাগলো তার পূর্বের অবস্থানে ফিরে আসতে? টোটাল তার 2 সেকেন্ড সময় লাগলো। এই যে 2 সেকেন্ড সময় লাগছে, এটা কিন্তু তার পর্যায়কাল টি। ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন করা হয় সেকেন্ড দোলকের দোলনকাল বা পর্যায়কাল কত, তখন তুমি উত্তর কত দিয়ে দিবা? 2 সেকেন্ড দিবা। পরের প্রশ্ন, একটি হাত ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 1.7 সেন্টিমিটার, এর প্রান্তের রৈখিক বেগটা কত হবে? দেখো ভাই, রৈখিক বেগের ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ভি ইজ ইকুয়াল টু কত? আর ওমেগা। এখন আর এর মান স্যার তোমাকে দিয়ে দিছে, এটা কোন এককে? সেন্টিমিটার এককে। আর উত্তরগুলো সেন্টিমিটার এককে। সো তোমার কোনো প্রয়োজনই নাই মিটার এককে কনভার্ট করা। সো 1.7 রাখবা। এবার ওমেগা সমান সমান কত? টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। তো টি মানে কি? টি মানে হচ্ছে এই যে ঘড়ির যে সেকেন্ডের যে কাঁটাটা আছে, সে ঘুরে আগের জায়গায় ফিরে আসছে যে পরিমাণ সময় লাগে, তো 60 সেকেন্ড সময় লাগে। সো এটাকে তোমরা 60 দিয়ে ভাগ করবা। ঠিক আছে? তো তাহলে যে ভ্যালুটা থাকতেছে, এটা বের করতে তোমার ক্যালকুলেটর লাগার কথা। কিন্তু সমস্যা হলো, এটা আসছে এফএমসি 2022 সালে, কোনো ক্যালকুলেটর নাই। তুমি অপশনগুলোর দিকে তাকাও, অপশনগুলো কিরকম। সো এখানে একটা বড়সড় একটা ঝামেলা পড়ে যাচ্ছ। এই ঝামেলা থেকে মুক্তির উপায়টা কি? মুক্তির উপায় আসলে তেমন কিছু নাই, তোমাকে ক্যালকুলেশন করতে হবে, বাট একটু স্মার্টলি করতে হবে আর কি। ঠিক আছে? 1.7 ইন্টু 2 ইন্টু পায়ের মান কত? 3.14। 16 লেখার কোনো প্রয়োজন নাই, নিচে হচ্ছে 60। এখন এই ক্যালকুলেশনটা একটু স্মার্ট ওয়েতে করতে হবে। দেখো ভাইয়া, কিভাবে স্মার্ট ওয়ে, যেমন 2 এবং 60 আমরা কাটাকাটি করে নিচে 30 লিখতে পারি। তো এখন কথা হইতেছে, নিচে ধরো 30 লিখলাম, এখন উপরেরটার সাথে এই 3.14 এর সাথে 30 এর একটা কাছাকাছি একটা রিলেশন আছে। তো আমরা একটা কাজ করি, এই 30 এর সাথে 3.14 একটা রিলেশন বের করার চেষ্টা করি। সেটা হলো 3.14 কে আমরা এইভাবে লিখতে পারি না, যে 314 ইন্টু 10⁻²। হ্যাঁ, এটা তো লিখাই যায়। জাস্ট আমরা দশমকে কি করছি? 2 বার শিফট করছি, তাহলে তো এরকমই দাঁড়ায়, তাই না? এখন 314 আর 30 কিন্তু খুব কাছাকাছি, মানে কাটাকাটি করার মতো একটা ভ্যালু। তুমি যদি 30 কে 10 দিয়ে গুণ করো, কত তোমার আসে? 300 আসে। হ্যাঁ, বাকি যদি বাদ দিতে পারো সমস্যা নেই, দশমিক পরে ছিল। সো এটা মোটামুটি ভাবে এটা 10-এর মতো আমরা লিখতে পারি। ঠিক আছে? মোটামুটি ভাবে আমরা 10-এর মতো লিখতে পারি, ভালো কথা। এখন এখানে 10 আর এখানে 10⁻², তারপরে 10 আর 10⁻² গুণ করলে 10⁻1 হয়। 10⁻1 মানে কি? 10 দিয়ে ভাগ করা। সো 1.7 কে তুমি 10 দিয়ে ভাগ করবা। 1.7 কে 10 দিয়ে ভাগ করলে প্রায় 0.17 সামথিং আসবে। ঠিক আছে? এখন তুমি খুঁজবা 0.17 কোন জায়গায় আছে, বাট এককের দিকে একটু সাবধান থাকবা। তোমার একক কিন্তু সেন্টিমিটারে ছিল। ঠিক আছে? 0.17 থাকবে এবং সেন্টিমিটার আছে, এটা অপশন এর মধ্যেই আছে। দেখো, অপশন বি এর মধ্যে 1.78 লেখা, অপশন সি এর মধ্যে 17.8, অপশন ডি এর মধ্যে 178। এগুলো কোনোটাই উত্তর হবে না। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল কত? দেখো ভাইয়া, পৃথিবীর কেন্দ্রে বলেছে, পৃথিবীর কেন্দ্রে কিন্তু জি এর মান 0। হ্যাঁ, তো জি এর মান যদি 0 হয়, সবাই ফর্মুলা জানি, টি ইকুয়াল টু 2π√L/g। তো জি এর মান যদি 0 হয়, তাহলে কিন্তু আমাদের টি এর মানটা ইনফাইনাইট হয়ে যায়। এখন কোনো কিছু ইনফাইনাইট, টাইম ইনফাইনাইট হওয়া মানে কি? সেই জিনিসটা ঘটতেছেই না। হ্যাঁ, মানে এত লেন্দি যে সেটা ঘটতেছেই না। তাহলে আমরা কি বলবো? যে এটা অসীম হয়ে যাবে। ঠিক আছে? এটা উত্তরটা অসীম হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে, এখানে একটা ব্যাপার আছে, বৃদ্ধি শব্দ যদি বলে দেয়, তার মানে কি দাঁড়াচ্ছে? যে তার আদি দৈর্ঘ্য যদি এল হয়ে থাকে, বর্তমান দৈর্ঘ্য কত হবে বলতো? বর্তমান দৈর্ঘ্য হবে আগের 3 গুণ। ঠিক আছে? আমি আবারও বলি, বৃদ্ধি শব্দ বলে দিলে প্লাস হয়, তো আগের কত গুণ? আগের 3 গুণ। তাহলে বর্তমানে সে কত গুণ? বর্তমানে হচ্ছে আদি দৈর্ঘ্যের 4 গুণ। এখন প্রশ্নে বলছে দোলনকাল কত হবে। দেখো ভাইয়া, দোলনকালের ফর্মুলা আমরা জানি, টি প্রপোর্শনাল টু √L। এখন এল তোমার কয় গুণ হয়েছে? এল কিন্তু 4 গুণ হয়েছে বলে দিছে। তাইলে √4 মানে কত আসতেছে? 2 আসতেছে। এই যে 2 বের হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি বের করছি আমরা? এটা আমরা বের করছি টি এর অনুপাত, মানে টি এর নতুন মান, হ্যাঁ, পুরাতন মানের কত গুণ সেইটা। টি এর নতুন মান পুরাতন মানের কত গুণ। তো পুরাতন মানটা কত দেখো তো, একটা সেকেন্ড দোলক বলে দিছে। তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি এর মান কত? 2 হয়। মানে 2 ইন্টু 2, তোমার উত্তরটা আসতে 4 সেকেন্ড। তুমি অপশনে খুঁজবা 4 সেকেন্ড অপশনে আছে কিনা, থাকলে সেটাই উত্তর, এটাই উত্তর। ঠিক আছে? এখন মেডিকেলে বা ডেন্টালে বা যেগুলো বলো না কেন, সাধারণত বৃদ্ধি শব্দটাকে ইগনোর করা হয়। তোমরা দেখবে অনেকগুলো কোশ্চেন আছে, সেখানে বৃদ্ধি শব্দ আছে, কিন্তু এখানে এই যে এই যোগটা করে না। ঠিক আছে?
তো কোনগুলোতে করে না সেগুলো বলে দিই। সেগুলো হচ্ছে এগুলো স্যারের উপর ডিপেন্ড করে, স্যার অপশনটা কিভাবে দিচ্ছে। কিছু কিছু স্যার, ম্যাক্সিমাম স্যার, কিছু কিছু না, ম্যাক্সিমাম স্যার এমন ভাবে অপশন সেট করে যে এই যোগের কোনো কাজ নেই। মানে কি দাঁড়াচ্ছে, 3 গুণ বৃদ্ধি মানে কি, ওনারা L2 সমান 3L ধরে করে। তো L2 সমান 3L ধরে করলে এখানে √3 হইতো, এখানে উত্তর হইতো √3। √3 মানে কত, 1.73, ঠিক আছে। তখন উত্তর হইতো 1.73 × 2। এখন কথা হইতেছে তুমি হচ্ছে, আমি যেমন শিখেছি এমনি করবা, এই যেভাবেই করবা, করে দেখবো উত্তর অপশনে আছে কিনা। যদি না থাকে তাহলে তুমি শিওর হয়ে নিবা যে স্যারে, যে স্যার প্রশ্নটা করছে সে বৃদ্ধিটাকে সিগনিফিকেন্ট হিসেবে ধরে নাই। হ্যাঁ, তো তখন তুমি হাল ছেড়ে দিবা না, হাল না ছেড়ে দিয়ে তুমি এখানে এই এতটুকু অংশ বাদ দিয়ে নর্মাল ভাবে করবা, তখন দেখবে উত্তরটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আমরা এখন হচ্ছে পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, 4 নাম্বার শেষ হলো। একটি সরল দোলকের সময়কালকে দ্বিগুণ করতে, খেয়াল করে এখানে দ্বিগুণ বৃদ্ধি বলে নাই, জাস্ট বলছে দ্বিগুণ করতে। তো দ্বিগুণ করতে হলে এর দৈর্ঘ্য অবশ্যই কি করতে হবে, দেখো আমরা সবাই জানি টি প্রপোর্শন √L। তো তুমি এখন চাচ্ছ কি, এই যে সময়কালকে দ্বিগুণ করতে, তাহলে যার ভ্যালু দেওয়া থাকে তার ভ্যালু ডানে হয়। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি L প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন টি কে যদি তুমি দ্বিগুণ করো তাহলে 2 স্কোয়ার করা মানে কি 4 গুণ করে ফেলা। সো এলটা হয়ে যাবে কয় গুণ, 4 গুণ। এখন 4 গুণ বাড়াতে হবে না, এটা 4 গুণ করতে হবে। এই যে দেখো একটু আগে বললাম যে এক স্যার এক এক রকম ভাবে চিন্তা করে, এখানে কি লেখা 4 গুণ বাড়াতে হবে, বাট অরিজিনাল তো এটা না, অরিজিনাল তো হচ্ছে 4 গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। এখন কথা হলো 4 গুণ করতে হবে কি অপশন আছে, নাই। না থাকলে কি তুমি ফাঁকা রেখে আসবে, ব্যাংক রেখে আসবে না, তখন তুমি কি করতে, এই অপশন সি দাগাই দিয়ে আসতা। ঠিক আছে, আমি কারেক্টটা লিখে দিলাম আর কি, যদি করতে হবে না লেখা থাকে বাড়াতে হবে, এটাই দাগাই দিয়ে আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন, রাজকীয় দোলকের কার্যকরী দৈর্ঘ্য করতে। দেখো অ্যাকচুয়ালি রাজকীয় দোলক সম্পর্কে আগে হচ্ছে তোমার একটু জানা লাগবে। এখানে রাজকীয় দোলক, রাজকীয় দোলক মানে কি, ওই রাজবংশে রাজাদের যে দোলকটা থাকে সেটা। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি সেকেন্ড দোলক। রাজকীয় দোলক মানে কি অ্যাকচুয়ালি সেকেন্ড দোলক। হ্যাঁ, ঠিক আছে, এখানে নাম শুনে বরকানো কিছু না, রাজকীয় দোলক হচ্ছে তোমার সেকেন্ড দোলক, যে এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগে, এখানে আসতে 1 সেকেন্ড লাগে। সো তার মানে টি এর মান 2, টি এর মান 2 হলে এল এর মান কত হয়, এইটাই হলো কোশ্চেন। এখন দেখো ভাই, আমরা ফর্মুলা জানি টি ইকুয়াল টু 2π√L/g। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি উভয়কে স্কোয়ার করে দাও তাহলে টি স্কোয়ার সমান সমান 4π2L/g, বা L সমান সমান কি দাঁড়াচ্ছে, gt স্কোয়ার ডিভাইডেড বাই 4π2L। ঠিক আছে, এই gt স্কোয়ার ডিভাইডেড বাই 4π²। এখন এখানে সমস্যা হলো ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন বেশ ঝামেলা। তুমি দেখো জি এর মান তুমি 9.8 বসাও, টি এর মান কত 2 স্কোয়ার বসাও, ডিভাইডেড বাই 4 × π²। 4 আমরা কেটে দিলাম, উপরে থাকতেছে হচ্ছে 9.8, নিচে থাকতেছে π²। তো পাই মানে কত 3.14 স্কোয়ার। এইটাই তো তোমার একটা সমস্যা, এটা একটা সমস্যা ক্রিয়েট করতেছে। ঠিক আছে, এখানে একটা ব্যাপার হইতেছে যে যতই সমস্যা ক্রিয়েট করুক, 3 স্কোয়ার করলে তো 9 এর মতো হয়। হ্যাঁ, তাহলে উপরে 9.8, তাহলে 9/9 করলে মানে একের কাছাকাছি একটা ভ্যালু হয়, এখানে 9 পয়েন্টের একটু বেশি হবে আর কি। তো তার মানে এখানে যে ভ্যালুটা থাকবে এটা একের নিকটতম থাকবে। ঠিক আছে, এখানে যে উত্তরটা বের হবে এটা একের নিকটতম। এখন তুমি অপশন খুঁজে বের করে দেখো একের নিকটতম কোনটা আছে, এগুলো কি একের নিকটতম, না 0.994 হচ্ছে একের নিকটতম। এক হবে না, কারণ এক হইতে হলে এই দুইটা সমান হইতে হইতো, এই দুটো তো সমান না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একটি সাধারণ সুরেলার দোলকের সিম্পল হারমোনিক অসিলেশনের জন্য কৌণিক স্থানচ্যুতি নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না। এটা আমরা স্পষ্টভাবে পড়ছিলাম যে সংজ্ঞার মধ্যে বলা ছিল যে 4 ডিগ্রির বেশি কিন্তু হওয়া যাবে না, 4 ডিগ্রির বেশি হলে সূত্রগুলো মানবে না। তাহলে উত্তর কত ডিগ্রি হবে, 4 ডিগ্রি হবে। নেক্সট কোয়েশ্চেন, ববের ভর পরিবর্তন করলে কোনটি অপরিবর্তিত থাকে। দেখো সরল দোলকের যে 3টা সূত্র আছে স্পষ্টভাবে বলা ছিল যে টি প্রপোর্শন টু √L এবং টি প্রপোর্শন টু 1/√G, এগুলো কার্যকর হবে এম অপরিবর্তিত থাকলে, এম যদি ফিক্স থাকে। ঠিক আছে, এখন কথা হইতেছে যে তোমার এবং এবং হচ্ছে তোমার যদি 4 ডিগ্রির মধ্যে থাকে। এখন হইতেছে এখানে অন্য প্রশ্ন করছে, এখানে অন্য প্রশ্ন করতেছে যে তোমার ভর যদি তুমি বাড়াই ফেলো তাহলে কি ঘটনা ঘটবে। তো এখানে হইতেছে আমরা অনেকে ফর্মুলা একটা পারি, টি ইকুয়াল টু 2π√M/k, এটা দিয়ে অনেকে ব্যাখ্যা করে ফেলি যে এম বাড়াইলে টি বাড়ে, বাট অ্যাকচুয়ালি এটা তো দোলকের জন্য না, এটা ছিল কিসের জন্য, এটা ছিল স্প্রিং এর জন্য। সো গোলায় ফেলো না, একটা হচ্ছে দোলক আর একটা স্প্রিং, স্প্রিং এর জন্য এই ফর্মুলা। দোলকের জন্য কোনো এমই নাই, দোলকের জন্য সূত্রের মধ্যে কোনো এম নেই, সো এম এর উপরে ডিপেন্ড করতেছে না, সো এম এর উপরে ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, এম এর সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই, তুমি এম বাড়াও আর এম কমাও কিছুই হবে না। ঠিক আছে, সো উত্তর কি হবে যে টি এর মানটা কোনো চেঞ্জই আসবে না, পর্যায়কাল কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, আচ্ছা এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে ভাইয়া ববের ভর পরিবর্তন করলে অভিকর্ষ বল কি চেঞ্জ হয়ে যায় কিনা। একটা জিনিস চিন্তা করে দেখো, অভিকর্ষ বল F = mg, তোমার m এর সাথে রিলেশন আছে, সো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওজন W = mg, কোনোটি তো না, কারণ পর্যায়কাল তো আমরা উত্তর পেয়ে গেছি।
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করা হলে, 4 গুণ বৃদ্ধি বলে না, 4 গুণ করা হলে, সো এল যদি 4 গুণ করা হয় তাহলে টি কত গুণ? আমরা জানি টি প্রপোর্শনাল রুট ওভার এল। তাহলে এল এর জায়গায় তুমি 4 বসাই দিলে উত্তর কত? 2 পেয়ে যাচ্ছ। এটা আসলে কি? এটা হচ্ছে আদির কত গুণ, তার মানে পরবর্তীটা সমান সমান আদির দ্বিগুণ। তাহলে আদির ভ্যালুটা হচ্ছে তোমার 2 সেকেন্ড, তো তাহলে 2 দুগুণ 4, তো দ্য কারেক্ট আনসার ইজ 4 সেন্টিমিটার। তারপর 10 নম্বর প্রশ্ন, পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? এই শব্দগুলো সিগনিফিকেন্ট কিন্তু। তুমি আগে করবা নরমালি, ঠিক আছে? তো তুমি টি কে দ্বিগুণ করতে চাও, ঠিক আছে? টি কে দ্বিগুণ করতে চাও, তাহলে আমরা সবাই জানি এল প্রপোর্শনাল টু টি স্কয়ার, তার মানে 2 স্কয়ার যদি করি এল কে কয় গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। তার মানে এল এর নতুন মান কি হবে? আদি মানের 4 গুণ, ঠিক আছে? 4L1 লিখতে পারো বা 4L লিখতে পারো। এখন তোমাকে বলছে বাড়াতে মানে কি? ডেল এল, ডেল এল এর মান কি হবে? পরবর্তী মান মাইনাস আদি মান। তো পরবর্তী মান হচ্ছে 4L1 আর আদি মান হচ্ছে শুধু L1, তাহলে উত্তর আসতে আছে 3L1। তাহলে তোমাকে কত গুণ বাড়াতে হবে? 3 গুণ বাড়াইতে হবে। এখন তুমি অপশনে খুঁজবা 3 গুণ আছে কিনা, থাকলে এটাই উত্তর, আর না থাকলে তখন তুমি যে বললাম না ওই বাড়ানোর কনসেপ্টটা বাদ দিয়ে দিবা, মানে এই বিয়োগটা তখন করবা না। তো আমরা একটা অপশন খুঁজি, অপশন দেখি কি আছে। দেখো এখানে 3 গুণ অপশনই নাই, তো এখানে ঝামেলা হয়ে গেল। তো 3 গুণ অপশন না থাকলে তুমি আনসার বাদ দিয়ে দিবে না, তখন এটাই উত্তর লিখবা, মানে যে বিয়োগটা তখন করে দেখাবা না, ঠিক আছে? তো অপশনে নাই, অপশনে এটাকে কি লিখবো? অপশনে নাই, ঠিক আছে? অপশনে না থাকলে, অপশনে না থাকলে ডেল এল বের করবো না, ঠিক আছে? তখন সেক্ষেত্রে উত্তরটা কি দাঁড়াইতো? তখন সেক্ষেত্রে আনসারটা দাঁড়াচ্ছিল এই 4 গুণ। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এই জন্য এটা উত্তরটা 4 গুণ। আচ্ছা, স্প্রিং ধ্রুবক নির্ভর করে না, হ্যাঁ আমরা দেখবো স্প্রিং ধ্রুবক কার উপর ডিপেন্ড করে। আমরা একটা ফর্মুলা জানি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, আবার এফ ইজ ইকুয়াল টু কে এক্স, ঠিক আছে? তো আমরা একটা একটা করে দেখি, হ্যাঁ। তো এখানে কে কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করতেছে, যে দৈর্ঘ্য যত বেশি হবে কে তত কম হবে, সো এটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো জ্যামিতিক গঠনের উপর দেখো, শেপ যদি তোমার স্প্রিং এর মতো হয় তাহলে একরকম, আবার ধরো সেম উপাদান দিয়ে তৈরি তোমার যদি অন্যরকম শেপ হয়, হ্যাঁ, তখন কিন্তু তোমার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের শেপের উপর ঘর্ষণ নির্ভর করে থাকে, অ্যাপ নির্ভর করে থাকে, সো ওভারঅল তোমার জ্যামিতিক কাঠামোর উপর কিন্তু নির্ভর করতেছে, হ্যাঁ। কিন্তু পদার্থটা এই স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, অস্থিতিস্থাপকতার উপর সেটা কিন্তু নির্ভর করে না, ঠিক আছে? অস্থিতিস্থাপক হলে সে তো আর স্প্রিং ধ্রুবক ভ্যালুই দেখাবে না, ঠিক আছে? তো তাই এর জন্য উত্তরটা হবে কোনটা? অপশন সি হবে গিয়ে উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে কোন দোলক পিণ্ডের ব্যাস কমানো হলে নিচের কোন ঘটনাটি ঘটবে? দেখো ব্যাসের উপর কিন্তু ডিপেন্ড করবে, হ্যাঁ। আমরা জানি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, ভালো কথা, কারণ এল এর মধ্যে কি আছে? এল প্লাস আর, হ্যাঁ, মানে আর মানে হচ্ছে দোলকের ব্যাসার্ধ। এখন যদি তুমি ব্যাস কমাও তাহলে তোমার ব্যাসার্ধ অবশ্যই কমে যাচ্ছে, সো আর এর মান যদি কমে যায়, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার এই এল এর মানটা কি হয়ে যাচ্ছে? তোমার আর এর মানটা কমে যাচ্ছে, তাহলে এল এর মানটা কমে যাবে, ঠিক আছে? তার মানে এল এর মান যদি কমে যায় তাহলে অবভিয়াসলি টি এর মানও কমে যাবে। এখন টি এর মান কমে যাওয়া মানে কি? সেই জিনিসটা, টি এর মান কমে যাওয়া মানে কি? টাইমটা কম লাগতেছে। টাইম কম হওয়া মানে কি? সেটা ফাস্ট হয়ে যাচ্ছে। টাইম কম লাগা মানে কি? সেটা ফাস্ট হয়ে যাচ্ছে বা দোলকটা দ্রুত দুলতেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কোনটা? টি এর সাথে কে এর সম্পর্ক আমরা জানি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, তার মানে টি এর সাথে কে এর সম্পর্ক কিরকম দাঁড়াচ্ছে? বর্গমূলের ব্যস্তানুপাতিক, সো উত্তর হবে টি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার কে। একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড হলে এটা কম্পাঙ্ক কত? আমরা সবাই জানি এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি, তো টি এর মান হচ্ছে 2, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.5 সেকেন্ড, সো দ্য কারেক্ট আনসার ইজ 0.5 হার্জ, সো দ্য কারেক্ট আনসার ইজ 0.5 হার্জ, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, যে কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত যদি 4:5 হয় তাহলে এদের কার্যকরী দৈর্ঘ্য অনুপাত কত? দেখো ভাইয়া, আমরা জানি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, স্যারে চাইছে এল এর অনুপাত, তাই না? তার মানে এল প্রপোর্শনাল টু আমরা সবাই জানি টি স্কয়ার, তো স্যারে হচ্ছে টি এর অনুপাতটা দিয়ে দিছে 4:5, তাহলে বসায় দাও 4:5, 4:5 যদি স্কয়ার করি আনসার আসে 16:25, তো এটাই হচ্ছে আমাদের এল এর ভ্যালু। তার আনসার কত হবে? 16:25। আনসার কত হবে? 16:25 বা অপশন ডি। সরল দোলকের গতি সম্পন্ন কোনো কণার পর্যায়কাল এর বল ধ্রুবকের কি হয়? আমরা জানি টি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার কে, তাহলে এটা হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি অন্যান্য বল ক্রিয়া না করে তবে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের স্পন্দনশীল করার ক্ষেত্রে কোনটা ধ্রুব থাকে? দেখো কোনো বল ক্রিয়া করতেছে না, মানে এফ ফিক্সড, এফ যদি ফিক্স থাকে তখন সেক্ষেত্রে স্যার বলতেছে যে কোনটি ধ্রুব থাকে, মানে কোনটা ফিক্স থাকে, এটা আমাদের বের করতে হবে, হ্যাঁ। নির্দিষ্ট কম্পাঙ্কের, তার মানে এফও ফিক্সড, এফও ফিক্সড। আচ্ছা,
তবে নিজের কোণে ধ্রুব থাকে। দেখো খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল স্মরণ কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে, স্মরণের উপর এগুলো ডিপেন্ড করে না। হ্যাঁ, স্মরণটা অটোমেটিক চেঞ্জ করতেছে। তো এখানে বলছে চেঞ্জ না ধ্রুব, স্মরণ কিন্তু চেঞ্জ হইতেছে প্রত্যেকটা বিন্দুতে, কিন্তু বেগটাও তুমি বেগও কিন্তু দেখো ওমেগা সমান সমান আমরা কি জানি 2s/t, ঠিক আছে। আচ্ছা, যদি অন্যান্য বল ক্রিয়া না করে তবে একটি নির্দিষ্ট কম্পাঙ্কে স্পন্দনশীল কণার কোনটি ধ্রুব থাকে। দেখো টি এর মান কিন্তু সব জায়গায় সেম, টি এর মান সব জায়গায় সেম, এই জন্য ওমেগার মানও সব জায়গায় সেম। আম, যদি বল না করে নির্দিষ্ট কম্পাঙ্কে স্পন্দনশীল কণার, হ্যাঁ, তো কণার কিন্তু টি ফিক্সড, কণার কিন্তু টি ফিক্সড। টি যদি ফিক্সড থাকে, এখন টি কেন ফিক্সড, কারণ এফ ফিক্সড। হ্যাঁ, তো টি যদি ফিক্সড হয়, এফ যদি ফিক্সড হয়, তার মানে ওমেগাও ফিক্সড হয়ে যায়। সো আমরা কিন্তু একটা ধ্রুব পেয়ে গেছি যে কৌণিক আমাদের কৌণিক কম্পাঙ্ক ওমেগা ফিক্সড। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু কৌণিক বেগ বলে না, এটাকে কৌণিক কম্পাঙ্ক বলে। সো একটু সাবধান থাকবা, কৌণিক কম্পাঙ্ক এটা কৌণিক বেগ না, কৌণিক কম্পাঙ্ক। ওকে, আচ্ছা। সো সো তাহলে আমরা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কৌণিক কম্পাঙ্ক ফিক্সড। এখন অনেকে ভুলে এটা দাগাই দিবে, এটা ভুল। কারণ কি, এটা কৌণিক বেগ লেখা, কৌণিক বেগ অন্য জিনিস, ঠিক আছে। কৌণিক বেগ অন্য জিনিস আর কৌণিক কম্পাঙ্ক অন্য জিনিস। তো একটুখানি সাবধান থাকবা। একটা হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগার যে ভি আছে না, আমরা জানি ভি ইকুয়াল টু কত আর ওমেগা। এখানে যে ওমেগাটা, এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, এই ওমেগাটা হচ্ছে তোমার কৌণিক বেগ। তো এখন চিন্তা করে দেখো, ওমেগা সমান সমান ভি বাই আর। তোমাদেরকে আগেই বলছি ভি তো প্রত্যেকটা বিন্দু চেঞ্জ হচ্ছে, তো ভি যেহেতু চেঞ্জ হইতেছে, তো তোমার অবশ্যই ওমেগাও চেঞ্জ হইতেছে, এটা কৌণিক বেগ চেঞ্জ হইতেছে, কিন্তু কৌণিক কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে না। তো অপশন যদি কৌণিক কম্পাঙ্ক থাকতো সেটা দেখাতেন, কৌণিক বেগ দিছে, তো এটা আমরা দেখাতে পারবো না, কারণ ওনারা ধ্রুব চাইছেন, এটা তো চেঞ্জ হয়, আর বেগও তো প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হতে থাকে। তো তার মানে উত্তর কি হবে, দশা ধ্রুবক। কারণ কি, দশা ধ্রুবকটা হইতেছে যে তোমার যখন একবার গ্রাফ হয়ে যায়, খেয়াল করে দেখো সে কোথা থেকে শুরু করতে, সেটা হলো আদি দশা, ঠিক আছে। তো দশার জন্য যে একটা ফিক্সড ভ্যালু থাকে, হ্যাঁ, এটা আসলে পুরা ওয়েবটা তো সেম ভাবে সেই সেম প্যাটার্নে এসে যাচ্ছে, এর জন্য দশা ধ্রুবকটা সেম থেকে যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত একটি কণা পর্যায়কাল যদি 20 সেকেন্ড হয় তাহলে কণিক কম্পাঙ্ক কত। দেখো ভাই, আমরা সবাই জানি কণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান টোয়াইস পাই বাই টি, টি এর মান হচ্ছে 20, কাটাকাটি করলে পাই বাই 10 হয়, ঠিক আছে। তো পাই এর মান 3.1416, এর জন্য উত্তর হবে 0.31416 এরকম আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে উত্তর। এখন অপশনে যেমনি আছে এমনি দিবা, যেমন অপশনে পাই বাই 10 আছে, সো তুমি তাহলে উত্তরটা কিভাবে দিতে পারো, পাই বাই 10 আকারে দিতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এটা আমরা অলরেডি সলভ করছি। আমার সাজেশন থাকবে মুখস্থ করে ফেলা, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.993, শেষ, মুখস্থ 0.993। হ্যাঁ, মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে, মহাকাশে এফ এর মানটা কত, এফ এর মান কত, এটা বের করতে গেলে তোমাকে আগে জি এর মান দরকার, মহাকাশে জি এর মান 0। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আমরা ফর্মুলায় টি প্রপোর্শনাল কত 1/√/g, তাহলে মহাকাশে টি এর মানটা কত, মহাকাশে টি এর মানটা হয়ে যাবে ইনফাইনাইট, জি এর মান 0 হলে টি এর মান ইনফাইনাইট হয়। আবার টি এর মান ইনফাইনাইট হলে এই এই খেয়াল করে দেখো, টি এর মান ইনফাইনাইট হলে, টি এর মান ইনফাইনাইট হলে এফ এর মান আবার কত হয়ে যায়, দেখো তো f0 1/t, হ্যাঁ, বা 1/ইনফাইনাইটকে আমরা 0 বলে থাকি, তখন এফ এর মান 0 হয়ে যায়। সো উত্তরটা হবে 0, উত্তরটা হবে কত, 0 হার্জ। সো দ্য কারেক্ট আনসার ইজ 0 হার্জ। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের বাড়ি ঘরে বিদ্যুতের কম্পাঙ্ক 50 হার্জ, এটা মুখস্থ রাখবে। বাংলাদেশে 50 হার্জের বায়ু হচ্ছে তোমার কারেন্ট কিন্তু সাপ্লাই দেওয়া হয়, এসি যে কারেন্ট গুলো থাকে সেটা। আচ্ছা, জটিল পর্যায়ক্রম কোনটি, জটিল পর্যায়ক্রম, দেখো পর্যায়ক্রমের মধ্যে আছে স্থানিক আছে, কালিক আছে, আর আরেকটা হলো দুইটার মিক্সড। মানে স্থানিক পর্যায়ক্রম কোনটা, যেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান পর পর রিপিট হয়, আর কালিকটাও নির্দিষ্ট টাইম পর পর, আর জটিলটা হইতেছে দুইটা মিক্সড, ঠিক আছে, স্থানিক এবং কালিক দুইটা মিক্সড। আচ্ছা, এটা গেল। নেক্সট কোয়েশ্চেন, একটি তারের দৈর্ঘ্য 0.50 মিটার, টান হচ্ছে 3 কেজি এর ওজনের সমান, তারটির কম্পাঙ্ক কত, তারটির 1 মিটারের দৈর্ঘ্য ভর হচ্ছে 5 কেজি। তো কি কি ডাটা দিয়েছে চলো আমরা একটু দেখি। একটি তারের দৈর্ঘ্য এল, এল এর মান হচ্ছে 0.50 মিটার, হ্যাঁ, 3 কেজি ওর ওজনের সমান। হ্যাঁ, টান টি, টি সমান সমান কত, 3 কেজি ওজনের সমান, এবং 3 × 9.8 এটা সমান। তারটির কম্পাঙ্ক কত, এফ বের করতে হবে। তো আমরা সবাই একটা ফর্মুলা পারি, এটা তরঙ্গ চ্যাপ্টার থেকে, এফ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি √/t/নিউ আমরা একটা শিখছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের সাথে রিলেটেড। হ্যাঁ, 1/l√/t/নিউ, ঠিক আছে। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি এই সরল পেলুম চ্যাপ্টারের না, এটাকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারো তরঙ্গ চ্যাপ্টারের। ওকে, তো তোমার কাজ থাকবে হচ্ছে শুধুমাত্র এটা ভ্যালুগুলো বসিয়ে দাও। ও আচ্ছা, এখানে তো এল না, এটা 2l হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন ডাটাগুলো যে আমরা বসাবো, মানগুলো তো সুন্দর মান না, কারণ আমাদের যে টানের কথা বললো, হ্যাঁ, আমরা এখানে কত 1/2l, এল এর মানটা হচ্ছে গিয়ে তোমার 0.5, এটা লিখতে পারলাম √/। টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে টান, টান হচ্ছে 3 ইন্টু যেটা বললাম 3 × 9.8,
আর নিউ হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। নিউ মানে কি? একক দৈর্ঘ্যে ভর। এখন 0.50 মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, ওই দৈর্ঘ্যের জন্য ভর হইতেছে কত বলো দেখি? একক দৈর্ঘ্যে ভর হইতেছে 5 GL, 5 গ্রাম। এখানে একক দৈর্ঘ্যে ভর বলতে অ্যাকচুয়ালি 5 গ্রামকে বোঝানো হচ্ছে। এই যে বলেছে তার 1 মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে 5 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, 5 গ্রাম, তো 5 গ্রাম এটা কেজি কনভার্ট করতে হবে, তার মানে 0.005 এরকম হবে। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এই ক্যালকুলেশন তোমার পক্ষে ক্যালকুলেশন ছাড়া করা প্রায় অসম্ভব। ঠিক আছে, এখন 1/2.5, 2 ইন্টু 0.5 না, এটা আমরা পারলাম, এটার মান 1। ঠিক আছে, এখন উপরে কি আছে? উপরে আছে √3 ইন্টু 9.8, বা জিনিসটাকে আমরা যদি ক্যালকুলেট করি 3/24 হাতে থাকতেছে 2, 27 আর 2 29, তার উপরে 29.4 থাকতেছে, আর নিচে কত? 0.005 থাকতেছে। তো 0.005 কে আমরা এভাবে বলতে পারি এখানে 5/1000, 1000 উপরে উঠাই দিলে এটা উপরে গুণ আকার চলে যাবে। হ্যাঁ, √ এরকম থাকে। তাহলে আনসারটা আমার কত দাঁড়ায়? 29.4 কে 1000 দিয়ে গুণ করলে 29,400 দাঁড়ায়। ঠিক আছে, 29,400 ডিভাইড বাই 5 রুট করতে হবে। এখন এটাকে রুট করতে গেলে আগে ভাগটা চলো করে নিই। তাহলে 5 দিলাম, 29,400 দিলাম, তো 5 5 25, তাহলে থাকতেছে হলো 4 4। হ্যাঁ, তারপর 5 8 40। ঠিক আছে, তারপর এখানে 4 0, আবার 8 যদি দেই 40 হয়, আবার একটা শূন্য আছে তো এটা নামাই দিলে 5,880 আসতেছে আমার। √5,880। এতটুকু না করতে পারলাম, কিন্তু এরপর এটা রুটটা কিভাবে করব? তো এগুলো রুট আমরা পারি না, এত বেশি রুট আমরা পারি না। হ্যাঁ, এখন এটা ব্যাক ক্যালকুলেশন, এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন। আমরা ব্যাক ক্যালকুলেশন করবো, আমরা উত্তর উত্তর না হয় বের করতে পারলাম না, কিন্তু এগুলাকে স্কোয়ার করে দেখবো কোনটা এটার কাছে আছে আসে। যেমন 70কে স্কোয়ার করা কোনো দরকারই নেই, এটা আমরা মানে হাতে কলমে করার কোনো দরকার নেই। 70 স্কোয়ার করলে 4,900 হয়, তো এখানে কি 4,900 কত পার্থক্য? বুঝাই যায় অপশন এ হবে না। ঠিক আছে, এবার অপশন বি আমরা চেক করবো, যে 76কে স্কোয়ার করে দেখবো যে 5,880 নিকটতম আসে কিনা। তো তুমি এর জন্য একটা কাজ করবা, 76 গুণ 76 লিখে ফেলবা। হ্যাঁ, 76 গুণ 76 দাও, 6 7 6 থেকে 3, 6 7 42, 3 কত? 45। তারপর শূন্য যদি দিই, 6 7 42, 2 হাতে থেকে 4, 6 7 49, 7 4 কত হয়? 49 4 হচ্ছে 53। ঠিক আছে, তখন 6 7, তারপর 7 5, দেখো প্রায় মিলে গেছে, 5,880, 5,776, অনেক কাছাকাছি। তো তুমি 78 কে তুমি স্কোয়ার করো, দেখবে যে দূরে হয়। 80 কে স্কোয়ার করলে তো আরো বেশি, 6,400 হয়। সো এটা নিকটতমটা আমরা আনসার পেয়ে গেলাম, যে 76.68 হার্জ। তো এরকম টেকনিক দিয়ে অনেকে করতে পারবে না, তো যারা আগে থেকে জানে টেকনিক গুলো তারা পারবে। পরীক্ষার ইনস্ট্যান্ট এইসব টেকনিক মাথায় আসে না। আচ্ছা ঠিক আছে, সো আশা করি তোমরা এরকম ক্যালকুলেশন হ্যাকস গুলো তোমরা জেনে নিবা। এবং এটা কিন্তু 2016 সালে তখন কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড ছিল না। ঠিক আছে, তো মাথায় রেখো যে মেডিকেলে এরকম না আসলে এফএমসি ডেন্টালে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন আসে। আচ্ছা, পরের প্রশ্ন, দোলক ঘড়ির ক্ষেত্রে গ্রীষ্মকালের জন্য কি হবে? দেখো ভাইয়া, গ্রীষ্মকালে কি হয়, তোমার টেম্পারেচারটা বেশি থাকে, কোনো কিছু গরম হয়ে গেলে ওটা লেন্থ কিন্তু বেড়ে যায়, আর লেন্থ বেড়ে গেলে অবভিয়াসলি টিও বেড়ে যাবে, কারণ টি প্রপোর্শনাল √L। তাহলে উত্তরটা কি হবে? টি এর মান বেড়ে যাবে। টি এর মান বেড়ে যাওয়া মানে স্লো হয়ে যাওয়া, তার মানে ঘড়িটা ধীরে ধীরে চলবে। পরের প্রশ্ন, একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে, যে আবার আগের মতো বলছি 4 গুণ বাড়ালে মানে 5 গুণ করে ফেলা, তো 5 গুণ করলে বোঝা যায় উত্তর অপশনে তোমার দশমিক এসে পড়বে, কারণ 5 মানে তো বুঝতে পারতেছো যে টি প্রপোর্শন √L। হ্যাঁ, তো তুমি এখানে এল এর জায়গায় 5 বসাও, তো √5 মানে তো দশমিক ভ্যালু, কিন্তু তুমি অপশন দেখবো কোনো দশমিক ভ্যালু নাই। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে এই বাড়ালে শব্দটার সিগনিফিকেন্স নাই। এই যে স্যারের প্রশ্নটা করছে তার জন্য সিগনিফিকেন্স নাই। তা আমরা জানি টি প্রপোর্শন √L, তো এল কে তুমি 4 গুণ করো, তার মানে টি হয়ে যাবে দ্বিগুণ। তার উত্তরটা কি হবে? টি দ্বিগুণ হবে। হ্যাঁ, ওনারা ভাষাগত কথা লিখবে হয়তো দ্বিগুণ বৃদ্ধি পাবে এরকম বা এরকম কিছু, এই দেখছো। এই আচ্ছা, এইখানে কি লিখছে? একটা লিখছে 2 গুণ বাড়বে, একটা লিখছে দ্বিগুণ হবে। দেখো এখানে দ্বিগুণ হবেটা যদি আমরা দাগাই, তাহলে অ্যাকচুয়ালি এখানে উনাদের এই বাড়লে শব্দটা কেটে দেওয়া উচিত। ক্লিয়ার? এটা অরিজিনাল উত্তর যদি আমাকে বের করতে বলে, এটা অরিজিনাল উত্তর হবে √5। ক্লিয়ার? এটা উত্তর হবে √5। √5 এর মান তোমার হচ্ছে 2 দশমিক সামথিং। ক্লিয়ার? যাই হোক, এখন √5 তো অপশনে নাই, এর জন্য আমরা ওই যে 2 গুণটাই দাগাই দিয়ে আসবো। আচ্ছা, পরের প্রশ্ন, ঘড়ি কাটার গতি কোন প্রকারের গতি? দেখো ঘড়ির কাঁটা কিন্তু এভাবে ঘুরে ঘুরে এসে থাকে। হ্যাঁ, তো বক্র চলনটা হইতেছে যেটা বেঁকে বেঁকে আবার সামনের দিকে আগায়, তো সামনের দিকে আগাইতেছে না, ঘড়ি কাঁটা তো ঘড়ির মধ্যেই থাকে, সো এটা বক্র চলন হবে না, এটা ঘূর্ণন গতি হবে। আচ্ছা, আবার এটা পর্যাবৃত্ত হয়, কারণ সে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পথ অতিক্রম করতেছে, সেটা পর্যাবৃত্ত গতিও হয়। নিম্নে কোন সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য নয়? ছন্দিত বৈশিষ্ট্যগুলো জানলেই তো নয় কোনটা সেটা বুঝে পাবে, একটা একটা করে চেক করি। গতি পর্যাবৃত্ত গতি হবে, হ্যাঁ, সরল গতির কিন্তু পর্যাবৃত্ত গতি, সেটা কারেক্ট। ত্বরণ সরণের ব্যস্তানুপাতিক হবে, মিথ্যা কথা, ত্বরণ সরণের সমানুপাতিক হয়, a প্রপোর্শনাল টু -x হয়। ঠিক আছে, সো আমরা মিথ্যা কথা পেয়ে গেছি, তাহলে উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, কোন সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণা বিস্তার দিয়ে দিছে, সর্বোচ্চ বেগ দিয়ে দিছে, পর্যায়কাল কত? দেখো স্যারে টি জানতে চাইছে। হ্যাঁ, তো আমরা জানি যে ওমেগা সমান 2π/t, তাহলে টি সমান কত? 2π/ω।
তাই না? আচ্ছা, এখন ওমেগা বের করবো আমরা, তার আগে কিসের মান আমাদের জানা দরকার। দেখো তো এখানে কিসের মান দেওয়া আছে, বিস্তার এ দেওয়া আছে, সর্বোচ্চ বেগ ভি দেওয়া আছে। আমরা সবাই ফর্মুলা জানি যে ভি ম্যাক্স সমান সমান এ ওমেগা, তাই না? তাহলে এখান থেকে আরামসে ওমেগা বের হয়ে যাচ্ছে, ওমেগা সমান সমান ভি ম্যাক্স ডিভাইডেড বাই এ। তাহলে এটা এখানে বসাই দিই, চলো তাহলে ওমেগা জায়গায় যদি বসাই দিই ভি ম্যাক্স ডিভাইডেড বাই এ, কারণ এটাকে তো আমরা উপরে লিখতে পারি, তাই না? এটা তো নিচে, এই যে নিচের নিচে এটার উপরে উঠালে 2 পাই a হয়ে যায়। এখন আমরা ভ্যালুগুলো বসাই দিব, তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু এর মানটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। এখন এগুলো তো সব তো তোমার টাইম, তো এসে এক ওকে, তাহলে তুমি এটাকে মিটার নিয়ে নিতে হবে, সো 0.03 হবে ডিভাইডেড বাই ভি ম্যাক্স। ভি ম্যাক্সটা কত? দেখো এখানেও সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার আছে, সো এইটা আমার জন্য খুব সুবিধা রয়েছে, এর ফলে আমার ওইটা চেঞ্জ করা লাগবে না। উপর নিচে দুই জায়গায় সেম একক থাকলেও চেঞ্জ করা লাগে না। তো আমি এখানে উপরে 3 লিখবো, নিচে কি লিখবো, ভি ম্যাক্স এর ভ্যালুটা এই যে আছে তাই রাখবো, 6.24 লিখবো, ঠিক আছে? এখন হয়েছে কি, এই জিনিসটা খুব কাছাকাছি ভ্যালু, 3.14 এবং 6.24 কাছাকাছি ভ্যালু, দ্বিগুণ আকারে, এটাকে দ্বিগুণ করলে প্রায় এটা আসে, তাহলে এটা 2 লিখতে পারি। এখন এই 2 এবং এই 2 আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমার আনসারটা 3 এর কাছাকাছি হবে। ক্লিয়ার? আমার আনসার 3 এর কাছাকাছি। এখন 3 এর কাছাকাছি তুমি অপশন কোনটা, একটাই মাত্র অপশন আছে 3.02। ক্লিয়ার? 0.02 কই থেকে আসছে, ওই যে একটু তো সমীক ছিল, এটা আমি কেটে দিয়েছিলাম। নির্মের কোন সমীকরণটি সেকেন্ড দোলকের জন্য সমীকরণ? তো আমরা সেকেন্ড দোলকের জন্য মানে কি, আমরা সবাই ফর্মুলা জানি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, আবার টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, হ্যাঁ, আবার টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার ই বাই জি। তো যত কিছু আছে তুমি টি এর মান খালি 2 বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তো টি এর মান যদি আমরা 2 বসাই দিই তাহলে দেখি কত হয়, 2 সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি, উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, আগে 2 কেটে উভয়কে স্কোয়ার করে দাও, তাহলে 1 সমান সমান পাই স্কোয়ার এল বাই জি। তো দেখো তো এটার সাথে মিলে গেছে না এল, অতএব এল সমান সমান জি বাই পাই স্কোয়ার, ঠিক আছে? এল সমান সমান জি বাই পাই স্কোয়ার, দেখো এটা অপশন ডি এর সাথে পুরোপুরি মিল গায়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এখানে নিচে আরেকটা প্রশ্ন ছিল যে নিম্নের কোনটি সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য? সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য হচ্ছে সেটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। সো আমরা প্রথম অপশনটাই কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। সরল দোলকের পর্যায়কালের সমীকরণ কি? ওই যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি প্রথম অপশনের সাথে কিন্তু মিলে যাচ্ছে, হ্যাঁ, রুট ওভার এল বাই জি। তারপরে প্রশ্ন যে একটি বাইসাইকেলের চাকার গতিটা কিরকম গতি? দেখো বাইসাইকেলের ক্ষেত্রে, হ্যাঁ, ওই তোমার চাকাটা কিন্তু ঘুরতে থাকে, সো ঘুরতে থাকে ফলে এটা একটা ঘূর্ণন গতি হবে, ঘুরতে থাকার ফলে এটা ঘূর্ণন গতি হয়। আবার চাকা তো সামনের দিকেও আগাইতে থাকে, সো এটা সরল রৈখিক গতিও হয়, সরল রৈখিক গতিও হয়। এখন কাহিনী হলো যখন ঘূর্ণন গতিও থাকে সরলরৈখিক গতি থাকে, তখন দুইটা মিলে একত্রে কি গতি বলেন বলতো? জটিল গতি, জটিল গতি। যদি ওই ঘড়ির কাঁটার কথা জিজ্ঞাসা করে, ঘড়ির কাঁটা শুধু ঘূর্ণন গতি হবে, সরল গতি হবে না। কিন্তু যেখানে ঘূর্ণন গতিও আছে সরল গতিও আছে, মানে গড়ায় গড়ায় সামনের দিকেও যায়, ঘুরতেও থাকে আবার সামনেও আগায়, সেগুলো হচ্ছে জটিল গতি, ঠিক আছে? সেগুলোকে জটিল গতি বলা হয় ফিজিক্সের ভাষায়। অভিকর্ষ ত্বরণ জি সংক্রান্ত নির্ণয়ের কোন তথ্যটি সঠিক নয়? তো আমরা একটা চেক করি, পৃথিবীর অভ্যন্তরে কমে, দেখো পৃথিবীর অভ্যন্তরে জি এর মান তো 0, ঠিক আছে? হ্যাঁ, তুমি যখন ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাবা, ভি এর মান এই তোমার জি এর মান তো 0 হবে, তো আস্তে আস্তে তার মান কি কমতে থাকে, সো উপর থেকে নিচে গেলে কমতে থাকে, সেটা সত্য। ওনারা সত্য নয়, মিথ্যা দিতে থাকে, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে বৃদ্ধি পায়, এটা মিথ্যা কথা। তুমি যত উপরে যাবা তত তোমার জি এর মানটা কমতে থাকবে, ঠিক আছে? সো আমরা কিন্তু পেয়ে গেলাম, তার মানে উত্তরটা হবে কি অপশন বি। তারপর নেক্সট হচ্ছে আমরা 34 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে কি বলছে, সহদৈর্ঘ্যের দৈর্ঘ্য এবং দোলকার সংক্রান্ত কোন সমীকরণ সঠিক? হ্যাঁ, মিথ্যারা খুঁজে বের করতে হবে। তো প্রথমটা কি লিখছে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা তো ভাই সঠিক, তোমার সঠিক কিছু বের করতে বলেনি। তারপর টি ওয়ান এর সাথে এল ওয়ান এগুলোর সম্পর্ক, তো আমরা ফর্মুলা জানি যে টি প্রপোর্শন রুট ওভার এল, বা এইভাবে লেখা যায় যে টি ওয়ান বাই টি টু সমান রুট ওভার এল ওয়ান বাই এল টু। এখানে টি ওয়ান রাখছে বামে, তা আমরা একটা কাজ করি, আমরা টি ওয়ান কে বামে রাখি, টি ওয়ান সমান সমান টি টু ইন্টু রুট ওভার এল ওয়ান বাই এল টু। তো চেক করে দেখো, এইখানে রুট কিন্তু পুরাটার উপরে, মানে কি, মানে এল ওয়ান বাই এল টু দিচ্ছে, ভালো কথা। টি টুটা দেখো যে দাগটা ভিতরে ঢুকে, মানে টি টুটা এটা ভিতরে ঢুকে গেছে, বাট টি টুর ভিতরে হবে না, টি টু বাহিরে হবে, তো এটা কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কথা, ঠিক আছে? এবার এখানে আসো, এটার ক্ষেত্রে যদি টি টু সারে বের করতে গেলে, এটাও ইজিলি বের করা যায়, টি টু সমান সমান কি হবে, উল্টায় দাও, হ্যাঁ, উল্টা দিলে রুট ওভার এল টু বাই এল ওয়ান হয়, আর পাশে টি ওয়ান করে, তাহলে এইটা কিন্তু মিলে গেছে, এটা কিন্তু সঠিক, ঠিক আছে? দামগুলা কমপ্লিট করে দিই, এটা কিন্তু সঠিক, এটা কিন্তু সঠিক। এবার তো অপশন ডি চেক করে দেখি, সমস্যা জি ইজ বাই 4 পাই, এটা সঠিক, কিন্তু টি ইকুয়াল টু বাই রুট এল বাই জি কে বিপক্ষে স্কয়ার করো, বলে দেবে এইটা আসে, তোর মুখস্থ আছে, হ্যাঁ, তোমরা মুখস্থ রাইট। তাহলে আমাদের তিনটা অপশন সঠিক পেয়ে যাচ্ছি, তাহলে মিথ্যা অপশন কোনটা? অপশন বি, এটা টোটালি ঠিক আছে, আমরা মিথ্যা রেখে যাবে। কোনটি গতির কোনো প্রকার গতি না, দোলন গতি আছে, চলন গতি আছে, ঘূর্ণন গতি আছে, বাট ঊর্ধ্বগতি বলতে অ্যাকচুয়ালি কিছু নাই। ঊর্ধ্বগতি বাংলা একটা শব্দ, বাট এটা কিন্তু কোনো গতির প্রকারভেদের মধ্যে পড়ে না, কিন্তু দোলকের ব্যবহার হয়।
মাধ্যমে বা সময় নির্ণয় করতে পারবা, টি এর মান নির্ণয় করতে পারো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি আমরা মহাকর্ষ চ্যাপ্টারের মাধ্যমে, অভিকর্ষ জি এর মান আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। কিন্তু দৈর্ঘ্য নির্ণয় করতে পারি না আমরা সরল দোলক দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করতে। টাইম ডিলেটর সত্য। সেকেন্ড দোলক মানে কি, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, যে ফুল দোলক তার জন্য 2 সেকেন্ড। নিচের কোনটি সঠিক? একটি দোলকের দৈর্ঘ্যকে যদি তুমি একটা একটা করে চেক করতে হবে, যদি তুমি 1.44 গুণ বৃদ্ধি করো তাহলে এর দোলনকাল হবে 2.4 সেকেন্ড। দেখো ভাইয়া 1.44 গুণ তুমি বৃদ্ধি, দেখো বৃদ্ধি সব সিগনিফিকেন্স জানি ধরি, তাহলে কি দাঁড়ায় যে L2 সমান সমান আগে ছিল L1, এটার সাথে 1.44 L1 যোগ হবে, তাহলে কত হবে 2.44, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমাদের টি কত হবে, আমাদের টি L, ঠিক আছে। এখন এল কে তাহলে তুমি কত গুণ করছো, 2.44 গুণ করছো, তাহলে √/2.44 বসায় দিই, √/2.44 বসাই দিই, তাহলে আমার উত্তরটা কি দাঁড়াইতেছে, যে 1 সামথিং আসবে। কিন্তু এটা তো মিললো না এটার সাথে। এখন এটা কেন মিলে নাই, কারণ হচ্ছে ওনারা বৃদ্ধিটাকে সিগনিফিকেন্স ধরে নাই, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে এখানে একটি দোলকের দৈর্ঘ্য 1.4 গুণ বৃদ্ধি করা হবে, দোলনকাল হবে 2.4 সেকেন্ড। তো এখানে গিয়ে হচ্ছে তোমার ঘটনা যে এটা সিগনিফিকেন্সটা ধরা হয় নাই। তাহলে এটা সিগনিফিকেন্স যদি আমরা না ধরি, এরপর 34 নম্বর প্রশ্নটা দেখো, একবার আদিমকালে আসছে 2001 সালে, সো ক্যালকুলেটর অ্যালাউড ছিল। এখানে বসে নিচে কোনটি সঠিক, তো সঠিক তোমাকে বের করতে বলছে মিক্স কোয়েশ্চেন। দেখো তাপগতিবিদ্যা আছে, এখানে হচ্ছে তোমার এই চ্যাপ্টার আছে, ফাইনাইট আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা। তো তুমি দেখো আমরা ফর্মুলা যে জানি যে ডি নাম্বার যদি আমরা অপশন চেক করি, তাপগতিবিদ্যা দুইটা চলক চেক করে আসি, আমরা ফর্মুলা জানি C/5 সমান সমান F-32/9। তো এখান থেকে যদি এফ বের করি তাহলে এফ কত হয়, হ্যাঁ 9C/5 প্লাস 32 আসে, এটা তোমার এফ, বাট মিলে নাই, এখানে উপরে 5 দেওয়া নিচে 9 দেওয়া, বাট উপরে 9 নিচে 5 হবে, তো এটা মিলে নাই, এটা মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফারেনহাইটের মান 78 ডিগ্রি ফারেনহাইট, এটাও মিথ্যা কথা হবে। কিভাবে দেখবা, যে C/5 সমান সমান F-32/9। তোমরা একটা কাজ করো, সি এর মান হচ্ছে এখানে 30 বসায় দাও, সি এর মান 30 বসাই দিই, 30/5 হলে 6 হয়, 6 সাথে 9 গুণ করলে 6 9 54, তো 54 সমান সমান F-32, তাহলে এফ এর মানটা আসবে গিয়ে তোমার প্রায় 86। তো এটা কি মিলছে? ওনারা বলছে 78 ডিগ্রি, এটাও মিথ্যা কথা, তো এটাও কেটে দাও। এরপর এখানে কি লিখছে, যে কাটার দৈর্ঘ্য দিয়ে দিছে, তোমাকে কণিক বেগ বের করতে বলছে। তো কণিক বেগ 0.26 লিখছে না, এটা আসলে ভুল, এটা আসলে ভি হবে, ভি যেগুলো আমরা জানি আর ওমেগা, তো আর এর মান স্যারে দিয়ে দিছে, ওমেগা সমান 2π/t পারোই, তো যদি তোমরা বসাও ভি এর মান পেয়ে যাবা 0.26 পাবা, ঠিক আছে, এটা আমার করা আছে, 0.26 পাবা। তো এখন দেখা যাচ্ছে উনা লিখছে কৌণিক বেগ, বাট অ্যাকচুয়ালি হবে রৈখিক বেগ, সো এটাও মিথ্যা, তাহলে অপশন বি মিথ্যা, সি মিথ্যা, ডি মিথ্যা। এবার অপশন এ কি আসলে সত্য সেটাও দেখতে হবে। অপশন এ যদি সত্য হইতে হয়, এখানে কি বলছে, এল কে তুমি 1.44 গুণ বৃদ্ধি করছো, হ্যাঁ। এখন দোলকের আদি দোলনকাল কত সেটা কিন্তু লিখে নাই, আদি দোলনকাল আমি যদি 2 সেকেন্ড ধরি, আদি দোলনকাল যদি 2 সেকেন্ড ধরি, তাহলে দেখি কত হয়। 1.44 গুণ বৃদ্ধি করা মানে কি, L2 সমান সমান আগে ছিল L1, এখন 1.44 গুণ বৃদ্ধি পাবে, তার মানে কত 2.44 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো কি আমার 2.44 গুণ। তাহলে টি কত গুণ হবে, আমরা জানি টি প্রপোর্শনাল √L, তাহলে √2.44, এটা ক্যালকুলেটারে। এখন তোমাদের বলতে পারো ভাই ক্যালকুলেটার কেন নিতেছে, ভাই এটা 2001 সালের ক্যালকুলেটার ছিল, শিখাইতেছি, শেখানোর জন্য ক্যালকুলেটার নিচ্ছে, আমি তো 2.44 পারবো না। তোমাদের যদি পরীক্ষায় আসে মেডিকেলে 2.44 জীবনে দিবে না, এখানে 4 9 এরকম টাইপের দিবে। এটা আমার আস্তে আস্তে হচ্ছে 1.56, এটা আমার আস্তে আস্তে 1.56, তার মানে 1.56 গুণ হয়ে গেছে। তো 1.56 গুণ যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি যে টি টু সমান সমান 2T1, তার মানে 2 ইন্টু 1.56, সেটা অরিজিনাল উত্তর হবে প্রায় 3.02 সেকেন্ড। সো অপশন এও কিন্তু মিলে নেই, ঠিক আছে, অপশন এও কিন্তু মিলে নেই। এখন যদি তুমি বৃদ্ধি শব্দ যদি সিগনিফিকেন্স বাদ দিয়ে দাও, তাইলে দেখি অঙ্কটা হয় কিনা, তাইলে তখন হবে যে তোমার 1.44 কে এবার রুট করো, 1.44 কে যদি রুট করি তখন আমার তখন আসছে 1.2 আসে। এরপর ওটাকে ওই যে বললাম না, ওই যে তাহলে T2 সমান 2 ইন্টু 1.2, মানে 2 এর সাথে 1.2 গুণ করলে 2.4, তখন কিন্তু মিলে যায়, হ্যাঁ। তো এই জন্য বলছিলাম যে হুট করে ব্ল্যাঙ্ক রেখে আইসো না, তোমরা কি করবা, তোমরা হচ্ছে আগে নর্মাল ভাবে করবা, কইরা দেখবা মিলে কিনা। তো যদি না মিলে তখন কি করবা, তখন হচ্ছে ওই বৃদ্ধি সিগনিফিকেন্সটা কেটে দিবা। তো আমিও বৃদ্ধি সিগনিফিকেন্স কেটে দিচ্ছি, কারণ হচ্ছে এই বৃদ্ধি ধরে অঙ্ক করলে অঙ্কটা মিলে না, অপশনে নাই। তাহলে কি করা উচিত তোমার, এখানে এই ডিরেক্টলি 1.44 দিয়ে করা উচিত, হ্যাঁ। তার মানে হচ্ছে টি প্রপোর্শনাল টু √L, টি প্রপোর্শনাল টু √L, এখানে এল এর জায়গায় 2.44 না বসায় 1.44 বসাবা, হ্যাঁ। তাহলে √1.44, ওই যে 140 কে রুট করলে তোমরা সবাই জানো 12 হয়, এই জন্য 1.2 হয়েছে। তাহলে T2 সমান, এই 1.2 কি ভ্যালু না, এটা কি দ্বারা বুঝে কত গুণ হয়েছে, তার মানে পরবর্তী ভ্যালু সমান সমান আদি ভ্যালুর কত গুণ,
1.2 গুণ, তাহলে 1.2 ইন্টু আদি ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, এখানে মিসিং হয়েছে, একটা সরল দোলক হবে, এখানে একটা সরল শব্দটা আসবে, তাহলে 2.4 আসে। ঠিক আছে, তো এই মাধ্যমে আমরা বলতে পারি অপশন এ কিন্তু সত্য। ঠিক আছে, ঘড়ির কাঁটার গতিকে যেই গতি উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি, ঘড়ির কাঁটার গতি কিন্তু তোমার জাস্ট ঘূর্ণন গতি, এটা বক্র চলন চলন ঘূর্ণন এসব না, এটা জাস্ট ঘুরে, এটা সামনে আগায় না। ঠিক আছে, ঘড়ির কাঁটা কিন্তু আমরা ঘূর্ণন গতি বলতে পারি, আবার পর্যাবৃত্ত গতি বলতে পারি, এটা আরেকবার আসছে, রিপিট হয়েছে। কণিক বিস্তার 4 ডিগ্রি বেশি না হলে সরল দোলকের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? দেখো, চার যদি 4 ডিগ্রি বেশি না হয় তাহলে কিন্তু যে টি প্রপোর্শনাল রুট ওভার এল এটা সত্য। হ্যাঁ, তারপর টি প্রপোর্শনাল টু 1/√/g এটাও সত্য। যে দেখো এটা এই তোমার এটা কিন্তু উপাদান বা কিছুর উপর নির্ভর করে না। হ্যাঁ, এই যে টি এর সাথে √/l সমানুপাতিক, এটা কি বলছে দেখো, দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, এটা কিন্তু সত্য। তারপর বলছে কি আহ নির্দিষ্ট স্থান নির্দিষ্ট দৈর্ঘ্য সম্পন্ন দোলকের দোলনটা সমান হবে। হ্যাঁ, তোমার যদি জায়গা যদি সেম থাকে, দোলক যদি সেম থাকে, অবশ্যই এটা সমান হবে। তাহলে বাকি হলো অপশন বি, একই সরলদোলকের দোলনকাল অভিকর্ষীয় ত্বরণের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এখানে কি বলা ছিল, অভিকর্ষ ত্বরণ, আমরা যদি অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এটা বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক মানে জি স্কোয়ার, এটা ভুল তো, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা ভুল লিখছে। ঠিক আছে, তো তার মানে এইটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ওনারা মিথ্যাটা খুঁজতে পারি খেতে বলছিল। একই সরলদোলকের গতি বেগের সমীকরণ কি? দেখো ভাইয়া, ভি এর ফর্মুলা আমরা তো ডিরেক্টলি ধরে মুখস্থ পারি না, কিন্তু এক্স এর কিন্তু সরণের ফর্মুলা তো পারি। সরণ মানে কি, এক্স এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন যদি তোমাকে ভি বের করতে বলে, জাস্ট এক্স কে ডিফারেন্সিয়েট করে, এক্স কে ডিফারেন্সিয়েট করে তো পারবা, সাইন ওমেগা টি, সাইন কে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, তাহলে কজ ওমেগা টি। ঠিক আছে, ওমেগা টি কে তুমি মনে মনে টি ধরছো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে শুধু ওমেগা হয়, মানে ওমেগা টি কে যদি তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এটা শুধু ওমেগা হয়। কেন? কারণ হচ্ছে এই যে ডিডি এক্স অফ 5x তোমরা করে আসছো, তাহলে শুধুমাত্র 5 না, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো সে যদি পাওয়ার যদি কিছু না থাকে, 2 3 এসব, তাহলে কিন্তু সে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, কারণ তার ডিফারেন্সিয়েশন 1। তাহলে এখানে ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা হয়, তাহলে উত্তর কত হবে? এ ওমেগা, উত্তর কত হবে? এ ওমেগা কস ওমেগা টি, আর প্লাস ডেল্টা দিয়ে দিতে হচ্ছে তোমার ওই আদিবর্ষ হিসাবে। তারপরে প্রশ্ন, একটি মোটর গাড়ি চলার সময় চাকা কি জাতীয়? এটা আমরা অলরেডি পড়ছি, যে জটিল গতি অথবা চলন ঘূর্ণন গতি। নিচের কোনটি সঠিক? একটি সরল দোলকের গোলাকার গোলক পিণ্ডটি নিরেট না হয় যদি ফাঁপা হয় এবং কার্যকর দৈর্ঘ্য যদি স্থির থাকে, তাহলে দোলনকাল পরিবর্তিত হবে। দেখো ভাইয়া, এই দোলক মানে হচ্ছে আমাদের এটা কি, এটার ভর কত, এটা কি রকম, এর উপর ডিপেন্ড করে না। ওনারা সঠিকটা বলছে, তো এটা কিন্তু মিথ্যা, এটার উপর ডিপেন্ডই করে না। ঠিক আছে, আকৃতি বা গঠনের পরিবর্তনে বস্তুর ভর কেন্দ্রের অবস্থানও পরিবর্তন হতে পারে। হ্যাঁ, যদি তোমার আকৃতি চেঞ্জ হয়ে যায় তখন তোমার ভর কেন্দ্র কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তো এটা কিন্তু সঠিক। ঠিক আছে, আচ্ছা আমরা সঠিকটা পেয়ে গেছি, বাকিগুলো চেক করে দেখতে পারো, যেগুলো কিন্তু সব মিথ্যা। দোলক ঘড়ির বেলায় কোন উক্তিটি সঠিক? দোলক ঘড়িকে বেলায় গরমকালে কি হয়ে থাকে? গরমকালে এল এর মান বড় হয়, এল এর মান বড় হলে টি এর মানও বড় হয়, টি এর মান বড় হওয়া মানে কি, তোমার বেশি টাইম লাগবে, তো স্লো হয়ে যায়। আমরা এটা বলতে পারি যে সেটা স্লো হয়ে যায়, গরমের দিনে সেটা স্লোলি দ্রুত থাকে। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে কোনটা সত্য? হ্যাঁ, তো ঢাকার চাইতে রাজশাহীর দিকে অবস্থানটা বেশি, কারণ এটা মেরু অঞ্চলের দিকে, মানে কি বলি তোমার হচ্ছে একটুখানি ওই দিকটা উত্তর দিকে পড়ছে। মানে ঢাকা থেকে এই মানে বাংলাদেশের ম্যাপ অনুযায়ী যত উত্তর দিকে যাবে, আমরা জানি যত উত্তর দিকে যাবে সে মেরুর দিকে যায়, তো যত উত্তর দিকে যাবে তার যে মানে বাদ থাকে, তো ঢাকার ওই দিকে, রাজশাহীর ওই দিকে। হ্যাঁ, তো কি বলছে, তার মানে ঢাকার চাইতে রাজশাহী যেহেতু উত্তর দিকে, তো অবশ্যই রাজশাহীর অভিজ্ঞতা বেশি। তো এটা তুমি বাংলাদেশের ম্যাপ দেখলে এমনি বলতে পারবা, যে কোনো কিছুর উত্তর দিকে তুমি যত যাবা তত তোমার ওজন বাড়তে থাকবে, অভিকর্ষ ত্বরণটা বাড়তে থাকে। তো এটা কিন্তু সঠিক। তারপরে প্রশ্ন, সরল দোলকের ক্ষেত্রে দোলনকালটা কি হয়ে থাকে? ওই যে টি প্রপোর্শনাল রুট ওভার এল বা 1/√v। এটা মিথ্যা, তাপমাত্রার সাথে এটা সম্পর্কিত না। হ্যাঁ, এটা সম্পর্কিত কার সাথে? এটা সম্পর্কিত হচ্ছে তোমার বর্গমূলের, এই যে জি এর মানের বর্গমূলের ব্যস্তানুপাতিকের সাথে, এটা সত্য, বাট বাকিগুলো কিন্তু মিথ্যা। সরল দোলকের বেলায় কোনো কিছু সঠিক নয়, এই একইভাবে ওই সেই প্রশ্নগুলো কিন্তু আসছে, যে ফাঁপার প্রশ্নটা কিন্তু আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতিটা কিরকম? সূর্যের চারদিকে যে ঘুরতে থাকে এই গতিটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হবে। ঠিক আছে, তো এটাকে আমরা পর্যায় গতি বলবো, এটাকে আমরা পর্যায় গতি বলবো। দোলক পিণ্ডের ব্যাসকে যদি তুমি কমাও তাহলে কি হবে? এটা আমরা অলরেডি সলভ করছি, দেখো 1997 সালে আসছে, এই মেডিকেলে 1997 সালে আসছে, এটা কিন্তু আবার 2010-এর দিকেও কিন্তু আসছে। আমরা পড়ছিলাম যে ব্যাস যদি তুমি কমাই ফেলো, ব্যাস যদি তুমি কমাই, ব্যাসার্ধ কমবে, ব্যাসার্ধ কমলে কার্যকর দৈর্ঘ্য কমবে, কার্যকর দৈর্ঘ্য কমলে টি এর মানও কমবে, টি এর মান কমা মানে কি, দোলকটা দ্রুত দৌড়ায়, এটা আমরা অলরেডি সলভ করছি। নিচের কোনটি সরল দোলকের গতির বৈশিষ্ট্য নয়? দেখো, সরল দোলক গতির যত বৈশিষ্ট্য আছে সবগুলো আমাদের পড়ে গেছে, এই জন্য এটা ব্ল্যাঙ্ক ছিল আর কি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, যদি কোনো সরল দোলকের দৈর্ঘ্য অর্ধেক করা হয়, এল কে অর্ধেক করলে তখন কি হবে? টি কত হবে? টি হচ্ছে এই মান কিন্তু একটা মুহূর্ত বলা ওনারা ভ্যালুটা দেয় না, ভাগ চলে গেছে।
আমি 1995 সালে একটা করতে একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট, কোন স্থানে অভিকর্ষ ত্বরণ 32 ফুট পার সেকেন্ড স্কয়ার হলে দোলনকাল কত? তো আমরা সবাই জানি c = L জি, ঠিক আছে। তো দোলনকালটা এসে ছাড়ে, তাহলে 2 পাই রাখলাম √L, L এর মান কত 4, G এর মান কত 32, কাটাকাটি করলে আমরা 8 আসবে। তো 2 পাই, হ্যাঁ 8 কে রুট করলে 0 যেহেতু কাটা একটু হবে পাই বাই √2, ঠিক আছে। তো পায়ের মান 3.1486 করে এটা কাটাকাটি করলে বোঝাই যায় তোমার 2 পয়েন্ট সামথিং আসছে। এখানে কি কি দিছে, বাইক দিছে, 220 দিছে, পয়েন্ট টু দিতে হবে না, 2 পয়েন্ট সামথিং, সেই সামথিংটাই হচ্ছে অপশন এ। তখন ক্যালকুলেটর ছিল, ঠিক আছে। সরল দোলকের ক্ষেত্রে কোনটি সত্য? সরল দোলকের ক্ষেত্রে তোমরা জানো সরল দোলক কিন্তু কি পর্যায়কাল অধিবর্ষ ব্যস্ত নয়, যেটা মিথ্যা বর্গমূলের ভূপৃষ্ঠ থেকে চন্দ্রে গেলে দোলনকাল কমবে। দেখো ভূপৃষ্ঠ থেকে তুমি চন্দ্রে যাও, জি এর মান কমবে, জি এর মান কমবে, টি এর মান বাড়বে, তোমরা বলতেছে টি এর মান একটু কমবে, তাও মিথ্যা কথা। তারপর কি বলছে যে দোলনকাল কিন্তু দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, হ্যাঁ দোলনকাল কিন্তু দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, কারণ টি এর প্রশ্ন L, ঠিক আছে। তো এটা মিলাই দিচ্ছে ঠিক। 1995 সালে এসে বলছে আমারও জন্মের আগে, এইটা আমাদের সর্বশেষ অবজেক্টিভ। স্প্রিং নিকিতে একবার পৃথিবীতে ও আরেকবার চন্দ্রে কোনো বস্তু ওজন নিলে কি হবে? দেখো তুমি যখন পৃথিবীতে ওজন মাপবা তখন তোমার পৃথিবীর অভিকর্ষ স্তর নিয়ে কাজ করবে, যার ভ্যালু হচ্ছে 9.81। কিন্তু তুমি যদি চাঁদে নিয়ে যাবা তখন তোমার ওজনটা কি হবে, চাঁদের অভিকর্ষ স্তর নিয়ে কাজ করতে হবে। সো দুই ক্ষেত্রে দুই রকম জি, তাহলে অবভিয়াসলি তোমার ওজন যদি ডিফারেন্ট হবে, তাহলে আমরা এটা বলতে পারি পৃথিবীতে যে ওজনটা আছে, হ্যাঁ অবশ্যই কি হবে, চাঁদের ওজন থেকে বড় হবে, কারণ পৃথিবীতে অভিকর্ষ স্তরটা বড় হয়, ওজনের অবশ্যই তারতম্য হবে। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানে এসে আশা করি তোমরা সব বুঝতে পারছো। আজকের ক্লাসে আমরা 1995 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 30 বছরের প্রশ্নগুলো সব সলভ করে ফেলছি। হ্যাঁ, তো আশা করি কোনো কনফিউশন আমি রাস্তায় রাখিনি। তারপর যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে। আজকের মধ্যে এতটুকুই, আল্লাহ হাফেজ।